বিশ্বের অনেক দেশেই আসলে দেখেছি যে আমরা যে রাজনৈতিক নেতারা নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছেন বা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এর মধ্যে যদি আমি বেশ কয়েকটা নাম বলি, যেমন নেলসন ম্যান্ডেলা, আয়াতুল্লাহ আল খামেনি, এর বাইরে আছে বেনজির ভুট্টোর কথা আমরা জানি, রাশিয়ার লেনিনের কথা জানি। তো তারা তো নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। তারেক রহমানও ফিরছেন। এবং আমরা যদি আপনাকে তুলনা করতে বলি যে তাদের ফেরা এবং তারেক রহমানের আজকের যে ফেরা যদি তুলনা করতে বলা যায়, তাহলে আপনি কি বলবেন? দেখেন, আমি এটা কারোর সাথে তুলনা করতে চাই না। ওনারা স্বমহিমায় মহিমান্বিত। ওনারা অবশ্যই অনেক বিশাল নেতা। কিন্তু তারেক রহমানও কিন্তু নিজের মহিমায় মহিমান্বিত। ওনার সাথে জনগণের উনি বিদেশে থাকলেও জনগণের সরাসরি সম্পর্ক আছে, তাই না? তো এইটাকে তুলনা না করে আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মতো করেই তাদের নেতাকে স্বাগত জানিয়েছে, এবং তাদের মধ্যে যে প্রত্যাশার একটা সৃষ্টি হয়েছে, এই প্রত্যাশার তারেক রহমান সম্মান দিতে চান। হুম। আমাদের সাথে কিছুদিন আগে ওনার কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে ওনার কাছে তো সব রিপোর্টগুলো যায়, তো বললো মানুষ যে এত আশা প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে সেটা মানে সে কাজটা করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে, কথার মধ্যে উনি শুধু মানুষকে নিয়ে চিন্তা করেন। মানুষকে কিভাবে একটু মানে বেনিফিটেড করা যায়, কিভাবে একটু স্বচ্ছতা দেওয়া যায়, কিভাবে একটু শান্তি দেওয়া যায়, কিভাবে একটু সচ্ছলতা দেওয়া যায়। এই যে তিনি বলছেন যে আমাদের দেশে যে একটা সহিংস রাজনীতি, এখান থেকে তো ফিরে আসতে হবে। এবং উনি বলছেন আমাদের এই যে রাজনীতির যে কালচার, এটার একটা পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলছেন যে এত বড় যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমিক, মেহনতি মানুষ যে জীবন দিল, এই জীবনটাকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা। তারা তো একটা নতুন রাজনীতি চেয়েছে। তো সেই রাজনীতির কারণে আমাদের মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে, রাষ্ট্রের কাঠামোরও একটা পরিবর্তন ঘটাতে হবে। আজকে কিন্তু তারেক রহমান আসছেন, বাংলাদেশ এই নির্বাচনের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামোয় কিন্তু প্রবেশ করছে। এখন এই নতুন রাষ্ট্র কাঠামোর সাথে আমাদেরকে মানে খাপ খাওয়ানো এবং আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়া, এই যে হ্যাডমগিরি দেখানো, নেতাগিরি দেখানো, ক্ষমতা দেখানো, এই যে আপনার ধরেন মানে একটু প্রভাব দেখানো, এখান থেকে তিনি সবাইকে ফিরে আসতে বলছেন যে আচ্ছা। এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, জনগণের সাথে বিনয়ের সাথে কথা তাহলে বলতে হবে। তাহলে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জগুলো কি? আমি যদি বলি যে এখন নিরাপত্তা নিয়ে একটা ক্রাইসিস রয়েছে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে দল মনোনয়নপত্র দিয়েছেন, প্রায় এরকম ১০০টি আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়াবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছে, পত্রপত্রিকায় আসছে। এর বাইরে রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত। তো সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে তারেক রহমান তো ফিরলেন, তার সামনের চ্যালেঞ্জগুলো কি কি আপনার কাছে কি মনে হয়? না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসা, এবং উনি যে রাজনীতির চিন্তা করছেন সেই রাজনীতি কিন্তু জনগণ গ্রহণ করেছে। হুম। এই যে আমরা যখন ওনার এই 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 যে আপনার যুগান্তকারী যে কর্মসূচিগুলো রয়েছে, বৈপ্লবিক কর্মসূচি, আমরা যখন জনগণের কাছে গিয়ে বলছি, জনগণ কিন্তু আগ্রহ ভরে শুনছে। এইসব কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দলের নাই, হুম। তাই না? শুধু বিএনপির কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে কিন্তু আসছে। তো আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে অবশ্যই আমাদের ঐক্য দরকার, জনগণের ঐক্য। জনগণের ঐক্য যদি হয়ে যায়, তো কোনো বাধাই কিন্তু বাধা থাকবে না। আর তিনি সব বলেছেন যে ওই যে বললাম রাজনীতির একটা পরিবর্তন, এবং তিনি সকলকে মিলে দেশ পরিচালনা করতে চান। যেমন আমাদের অনেক দেশের উদাহরণ আছে, আমাদের পার্শ্ববর্তী দেশেরও উদাহরণ আছে। যে কোনো ক্রাইসিসে সরকারি দল, বিরোধী দল বা অন্যরা সব বসে পড়ে। হুম। আপনি দেখেন এই যে হুম। হুম। ফ্যাসিস্ট হাসিনাকে যখন সেখানে যে পালিয়ে গেল, সেখানে তারা অবস্থান করার জন্য তারা অনুমতি দিল, সেটা নিয়েও কিন্তু সব দল তারা বসে সিদ্ধান্ত নিয়েছে হুম। একসাথে। আবার পাকিস্তান ইস্যুতেও যখন পাকিস্তানের সাথে একটা সংঘাত পাকিস্তানের সাথে চলছিল। যখন হয়েছে, তো এমনকি আমার মনে আছে বাংলাদেশে যখন মানে বিএনপি ক্ষমতায়, সার্ক সামিট আগের দিন আপনার বন্ধ হয়ে গেল। কী কারণে? ভারতের কারণে। তারা পাকিস্তানের সাথে এক টেবিলে বসতে চায় না, তখন তাদের সাথে খুব সমস্যা হচ্ছে। বেগম খালেদা জিয়া নিজে ব্যক্তিগতভাবে নরসিমা রায়ের সাথে কথা বলেছেন যে আসেন আমরা একসাথে বসি, কিন্তু তারা ওই সব দল একত্রে বসে এই আধা ঘন্টা চা খেতে খেতেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এই বৈঠকে তারা যাবে না। যে কারণে পরের দিন বাংলাদেশের সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও অন্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু চলে আসছেন,
কেউ ফ্লাই করেছেন। এই অবস্থায় কিন্তু সার্ক সামিট বন্ধ হয়ে গেল। তো ওই যে আমি বলছিলাম যে কি বলে মানে তারা যেভাবে আপনারা বিভিন্ন ইস্যুতে বসতে পারে, আমরা কেন বসতে পারবো না? আমাদের সেই রাজনীতি তো আসতে হবে, করতে হবে, এবং শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে না, একেবারে তৃণমূল পর্যায়ে আমাদেরকে সেই রাজনীতিটা নিয়ে আসতে হবে। সকলের সাথে একটা কনভারসেশন করা, একটা কানেক্ট থাকা, এবং সেভাবে তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা। আমি কেন পারবো না? আমরাও করেছি, যেমন আমাকে অনুপ্রাণিত করেছে তারেক রহমানের এই মানে মানে উদ্যোগটা বা তার এই বক্তব্য। আমি ইতিমধ্যে আমার এলাকায় আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদেরকে একদিন আমি প্রাতরাশ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আচ্ছা। সবাই এসছেন। আমরা একসাথে খেতে খেতে, নাস্তা খেতে খেতে কথা বলেছি। আমরা কিভাবে নির্বাচনটা করতে চাই, ব্যক্তিগত আক্রমণ কেউ আমরা করব না। আমরা একজন আরেকজনের সাথে কোনো মানে মানে একজনের প্রোগ্রাম বা আরেকজনের প্রোগ্রামের সাথে কোনো যেন ওভারল্যাপিং না হয় বা একই জায়গায় যাতে না হয়, সেজন্য আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়েছি। এবং এই আমাদের যে বৈঠক দেখে আমাদের নেতাকর্মীরাও কিন্তু তারা বুঝেছে না এখানে তো অন্য কিছু করা যাবে না। এবং আমরা নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, অল আচ্ছা। ক্যান্ডিডেটরা। আমরা কিন্তু শেয়ার করি আমাদের অনেক বক্তব্য। এটা তো ভালো তো উদ্যোগ। এরকম তো আমাদের সব জায়গায় হওয়া দরকার। আমাকে অনুপ্রাণিত করেছে তারেক রহমানের এই উদ্যোগ, যে উনি বলেছেন সকলে মিলে আমরা দেশ গড়তে চাই। এবং আমি ধরেন আমার নির্বাচনী এলাকায় বলেছি, এটা আমার নিজস্ব কর্মসূচি। জনগণ আজকে কিন্তু স্বচ্ছতা চায়, তাই না? আমি বলেছি আমি যদি নির্বাচিত হতে পারি, আমি প্রতি 100 দিনে আমি জনগণের মুখোমুখি হব, এবং সেখানে আমি পিপলস পার্লামেন্ট বসাবো। এবং সেই পিপলস পার্লামেন্টে আমার যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী থাকবেন, যদি জিতি, তারা যদি হেরে যায়, তাদেরকে আমি নিয়ে আসব। এবং তাদের আমার বিগত 100 দিনে আমার যে কর্মকাণ্ড, সেটা নিয়ে তারা আমার চোখে চোখ রেখে কথা বলবে। আমার যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবে, আমার বা তাদের যদি কোনো ভুল থাকে আমি ধরিয়ে দেবো। এবং এইভাবে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা আগাতে চাই। তো আমরা যদি জাতীয় পর্যায়ে ওই জিনিসগুলো নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের এই দেশে তো আর হানাহানি, সংঘাত, সহিংস রাজনীতি থাকবে না। আর সহিংস রাজনীতি হতে পারে কী কী কারণে, তারেক রহমান নিজে এগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন। দেশ বিদেশের বিশেষজ্ঞদের সাথে তিনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন, যেটা ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতেন। তো সেটা করে উনি বের করে নিয়ে এসছেন যে এই জিনিসগুলো যদি বাংলাদেশে আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে সংঘাত বা সহিংস রাজনীতি থাকবে না। আমরা একটা ইনক্লুসিভ এবং পজিটিভ বাংলাদেশ করতে পারবো।